এবং এটা কিন্তু ঘটনা যে একটা আন্তর্জাতিক চাপও তৈরি হয়েছিল যে আমি কেবলমাত্র ভারতের কথা বলবো না, মানে পশ্চিমা শক্তি তারাও চাইছিল যে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে তাদের অনেক কিছু কাজ করতে ডিল করতে সুবিধা হয় একটা অনির্বাচিত সরকারের থেকে। আর 17-18 মাসে ইউনূসের জনপ্রিয়তা প্রায় তলানিতে পৌঁছেছিল। সে কারণে তারা সবসময় কাউকে ব্যবহার করেন, আবার কাউকে ছুঁড়েও ফেলে দেন। সেরকম আর কি দাঁড়িয়েছে যে ফলে নির্বাচন হয়েছে, নির্বাচনেতে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যখন ময়দানে নেই তখন বিএনপি জিতবে, এটাই স্বাভাবিক। যদিও জামায়াত প্রচুর, আমি বলবো, প্রভাব বাড়াতে পেরেছে, এটা সম্ভব হয়েছে। আপনি বলছেন যে আন্তর্জাতিক চাপটা তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, তারা ইউনূসকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে চাইছিল। মানে তারা চাইছিল যে ইউনূসের পরিবর্তে একটা নির্বাচিত সরকার হোক। ইউনূসকে তারা নানাভাবে, ইউনূস তাদের লোক, তারা ইউনূসকে কিভাবে আবার মানে মানে পুনর্বাসন দেবেন সেটা এখনো আমি জানি না, সেটা এখনো বলা আমার পক্ষে সম্ভব নয়। তো মনে হয় তিনি সহজে হাল ছাড়বেন মনে নয়। এবং একজন তোমাদের বাংলাদেশের একজন পুরনো নেতা, তিনি জামাতা, তিনি বিদেশি, তিনি তার একটা টুইট দেখলাম যে এই অবস্থায় সবচেয়ে আদর্শগত অবস্থান হবে যে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ইউনূস রাষ্ট্রপতি। এটা ইতিমধ্যেই তিনি তার প্রচারে নেমে পড়েছেন আর কি। নাম বলছি না, নাম সকলেই জানো, বিখ্যাত নেতার জামাতা, তো বিদেশি জামাতা, তিনি লিখেছেন এবং দেখলাম। আর তোমাকে আন্তর্জাতিক চাপের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সাবেক হাই কমিশনার রিবা দাস গাঙ্গুলির কিছুক্ষণ আগে তার একটা বক্তব্য আমি শুনছিলাম। তিনি বলেছেন শেষ পর্যন্ত চাপে পড়েই ইউনূসকে নির্বাচনটা দিতে হয়েছে এবং নির্বাচন না নিয়ে যথেষ্ট সংশয় ছিল। এটা তিনিও একই মত পোষণ করেছেন যেটা আমি বলছিলাম, কারণ আমি তো ভারত সরকারের বিভিন্ন সূত্র থেকে যে যে ধরনের মতগুলো পাচ্ছিলাম সেগুলোকেই তোমাদের জানাচ্ছিলাম। এটা তো আমার ব্যক্তিগত কিছু ব্যাপার নয় আর। ভারতও তো চাইছিল একটা ইলেকটেড গভর্নমেন্ট, ইউনূস হ্যাঁ, গভর্নমেন্টের ভারত সঙ্গে। সবসময় বলেছে যে একটা পিসফুল, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, সেটা ভারত চায়। এখন অংশগ্রহণমূলক তো শেষ পর্যন্ত হয়নি, শেষ পর্যন্ত আওয়ামী লীগকে তো অংশগ্রহণ করানো যায়নি। সেক্ষেত্রে ভবিষ্যৎ কি, সেটাই এখন নতুন করে ভাবনা চিন্তা চলছে। ভারতীয় মিডিয়া কিভাবে এসছে ইলেকশনটা? যেরকম যথারীতি খুবই ভালোভাবে এসছে এবং যার স্বাভাবিক একটা প্রতিবেশী রাষ্ট্র, সেখানকার নিকটতম প্রতিবেশী, সেখানে একটা নির্বাচন হয়েছে এতকাল বাদে, এতকাল মানে 17-18 মাস বাদে। সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, তখন যে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদে বলা হয়েছে যে ট্রেন গতি প্রকৃতি, যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়ী হতে চলেছে। যেটার রেজাল্ট তো যখন প্রকাশিত হয়েছে তখন তো সংবাদপত্র ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু ইঙ্গিত ছিল যে তারেক রহমানের বিপুল জয় তাদের হবে, এটাই অনুমান ছিল। প্রথমে সংশয় ছিল জামায়াত কতটা ভালো করবে মন্দ করবে, সেই নিয়ে সংশয় ছিল। কিন্তু যেটা ভারতের কাগজে এটা ছাপা হয়েছে খুবই মুদ্রণ, আমি দিল্লির সংবাদপত্রের কথা বলছি, দিল্লিতে জাতীয় দৈনিক সবগুলোতেই প্রকাশিত হয়েছে গুরুত্ব দিয়ে প্রথম পাতায়। আর আমেরিকা বা ব্রিটেন ওরা জামাতকে চাচ্ছিল, এমন একটা ধারণা তো তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে তাদের যে সমস্ত কথাবার্তা শুনেছি, ব্রিটিশ হাই কমিশনার দিল্লিতে এসে যা বলছিলেন, তাদেরও ধারণা ছিল যে জামায়াত, এবং তুমি যেটা বলছো, জামায়াত তো হয়তো ক্ষমতা পায়নি ঠিকই, কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে মানে বেরিয়ে এসেছে না, প্রায় 70-এর ওপরে তাদের জোট সহ আসন সংখ্যা। এটা ভাবা যায় না, না, যেখানে 8, 10, 12, 20 আসনের কথা ভাবা হচ্ছিল ম্যাক্সিমাম। অনেকেই বলছে আরে ওদের এমন কিছু নেই, এর বেশি পাবে না। কিন্তু যে জায়গায় তারা উঠে এসেছে তাতে তো বোঝা যাচ্ছে যে জামায়াত একটা ভূমিকা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে রাখবে, যে কারণে আমেরিকা বা ব্রিটেন তাদের যে বাংলাদেশে তাদের যে বাণিজ্যিক স্বার্থ মূলত, বা বলতে পারো নিরাপত্তা জনিত যে স্বার্থ, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যাকে বলা হয়, সেটা বাংলাদেশে একটা সুস্থির, স্থির
স্থিতিশীল সরকার হলেই যাতে অহিংসা বা হিংসা কম হয়, সেরকম হলেই তাদের সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারবে। এটা প্রতিটি দেশও চায়, ভারতও চায় যে একটা স্থিতিশীল বাংলাদেশ তৈরি হোক। আর আপনার তো খেয়াল আছে, মনে করেন বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল যখন জামাতের নেতা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী ছিলেন, তখনই কিন্তু সেই 10 ট্রাক অস্ত্রের একটা চালান ধরা পড়েছিল। তখন তো জামাত বিএনপি একই গভর্নমেন্টে, এবং ওই মামলায় তারেক রহমানও এসেছিল। এটা কি এমন একটা মানুষ বাংলাদেশের প্রাইম মিনিস্টার হচ্ছে, এটা কি ভারতের জন্য বিব্রতকর? না, এখানে তো ভারতের তো জোর করে কিছু করে, এই নির্বাচনটা প্রমাণ করেছে যে ভারত জোর করে কোনো হস্তক্ষেপ করে না নির্বাচনে। এই নির্বাচনটা আর একটা তার বড় প্রমাণ। তারেক রহমান কেন, সেই মামলায় যারা আসামি ছিল তারাও নির্বাচিত এমপি হয়েছেন, অনেকে নির্বাচিত এমপিও হয়ে গিয়েছেন। বাবর হোম মিনিস্টার ছিলেন, এমপি হয়ে গেছেন। না, ওই তো বোধহয় আরেকজন কেউ ছিলেন না, যে বাবর নাকি নাম, যাকে ছাড়া হয়েছিল, সেও বোধহয় কোথাও থেকে বাবর। সেও নির্বাচিত হয়েছে সম্ভবত। এখন সেটা আমার কাছে যেটা মানে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে 2001 থেকে 6-এর অভিজ্ঞতা ভারতের জন্য সুখকর ছিল না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে তারেক রহমানের একটা মন্তব্য দেখেছিলাম কিছুদিন আগে, যে আমরা অতীতে যদি ভুল করে থাকি তার থেকে শিক্ষা নিয়ে কাজ করব। তৃতীয়ত হচ্ছে তারেক খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেখানে এগিয়ে বার্তাটা নিয়ে গিয়েছেন, তারও পরে পার্লামেন্টের 2 কক্ষে যে শোক বার্তা পাঠ করা হয়েছে, দেখো তাদের প্রতি একটা কথা গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে যে খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, আমরা আশা করব তারেক রহমানের নেতৃত্বে সেইটা এগিয়ে যাবে। অর্থাৎ ভারত 2001 থেকে 6টা ভারতও বলতে চাইছে। ভারত চাইছে, এখন পুরনো অতীত কাসন্দি ঘেঁটে তো আর লাভ নেই, পৃথিবী তো এগিয়ে গেছে অনেক দূর। এখন সেই অবস্থায় তোমার নিকটবর্তী প্রতিবেশী, তাকে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারে এবং সেই তার আগে ইউনূসের আমলে সমস্ত জঙ্গিরা অবাধে ঘোরাফেরা করছে, অস্ত্র লুট হয়েছে শস্ত্রাগার থেকে, থানা থেকে, এগুলো উদ্ধার হয়নি এখনো, এবং বহু জঙ্গিরা পাকিস্তানের লোকেরা যাতায়াত করছে। এই অবস্থায় ভারতের উচিত যে একটা, যেই নির্বাচিত সরকার তার সঙ্গে ভারত প্রথম আর কি যাতে উদ্যোগটা নিতে পারে বন্ধুত্বের একটা বার্তা দেওয়া। যে জন্য তুমি দেখেছো যে অফিসিয়ালি রেজাল্ট বেরোনোর অনেক আগেই নরেন্দ্র মোদী তাকে টুইট করে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন। তার কিছুক্ষণ পরেও আমরা জানতে পারলাম তিনি টেলিফোন করবেন, এবং টেলিফোনও করেছিলেন। এখন শুনছি তো তার শপথে ভারত থেকে কেউ যেতেও পারে, সাধারণত হাই কমিশনাররা উপস্থিত হন। এখন এইটা একটা আলাপ আলোচনা চলছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, যে কোন ধরনের প্রতিনিধি বা তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য দেশ থেকে বা কারা আসছেন, সেই হিসেবে যেরকম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে এসেছিলেন, বিভিন্ন প্রতিনিধি এসেছিলেন, পাকিস্তানের স্পিকার এসেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, সেরকম শপথ গ্রহণ অনুষ্ঠানেও ভারতের একটা প্রতিনিধিত্ব থাকতে পারে। এবং ভারত যে বার্তাটা দিয়েছে সেই বার্তায় তারা কিন্তু বলেছেন যে এবং বাংলাদেশের সঙ্গে তিনি আহ কাজ করতে চান যৌথভাবে, এবং যাতে যৌথভাবে দুদেশের মানুষের কল্যাণ হয়, এবং যে ধরনের কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ভারত সরকারের তরফ থেকে তার একটা সোজাসুজি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পর এক হাতে তো তালি বাজে না, এক হাতে করমর্দন হয় না। এখন তারেক রহমান কিভাবে করমর্দন করবেন তার একটা প্রতিক্রিয়া আমরা দেখেছি। তারেক রহমান নিজে কিছু বলেননি, তাকে ভারতের গণমাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করার চেষ্টা করেছিল, তিনি হেসে চলে গেছেন। তিনি হয়তো মন্তব্য করতে চাননি, কিন্তু তার প্রতিনিধি যুগ্ম সাধারণ সম্পাদক নাকি যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির একটা মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিকের কাছে,
তাতে তিনি বলেছেন, হ্যাঁ, এটা অত্যন্ত ভালো। তারেক রহমান চান যে সমস্ত মানে আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে কাজ করতে, এবং বাংলাদেশে সেটা বাংলাদেশে সবাই কাজ করতে পারবেন এটা আশা করি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন করাটাকে তিনি অবশ্যই তিনি সাধুবাদ জানিয়েছেন, কিন্তু একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন যে তারেক রহমান বিশ্বাস করেন সার্কের আদর্শে তিনি পরিচালিত হবেন। এখন সার্কের আদর্শ, সার্ক শব্দটা ভারতের কাছে এখন একটা নেতিবাচক শব্দ। ভারত এখন সার্ক নিয়ে খুব একটা চিন্তিত নয়। আহ, তো এখন এই কারণে তারেক রহমান যে সার্কের কথা বলছেন, সার্ক অর্থাৎ যেখানে পাকিস্তান আছে। আপনার সাউন্ডটা খুব কম আসছে হঠাৎ করে। হ্যাঁ, আপনার সাউন্ড হঠাৎ করে কম আসছে। না, ওই একটা ফোন ঢুকে পড়েছে, এই ফোনটাতে আসলে হয় কি, এই ফোনটাতে আমি ব্যবহার করি কারণ এর ক্যামেরাটা ভালো, একটু আলোটা উজ্জ্বল হয়, কিন্তু এটাই আমার মূল ফোন বলে এই ফোনেতে যাবতীয় লোকেরা ফোন করতে হয়। এই কারণে আমি মেলে চাইতাম যাতে অন্য ফোন থেকে আমি করতে পারি, কিন্তু সেটাতে দেখা গেছে যে সেখানে আলো ভীষণ কম থাকে, এবং সেটা একটু পুরোনো ফোন, এটা অপেক্ষাকৃত নতুন ফোন। চেষ্টা করছি নতুন এখন একটা ভালো ফোন জোগাড় করার। নতুন জোগাড় গভর্নমেন্টের করে সাথে না, আমি আপনার যেটা বলছিলাম সেটা শেষ করিনি, যদি শুনতে না পেয়ে থাকো, সেটা হচ্ছে আবার ফোন আছে যে সার্কের ব্যাপারটা নিয়ে ভারত খুব একটা আগ্রহী নয়, যেটা তারেক রহমান আগ্রহী। তবে সেখানে একটা সমস্যা আছে আর কি। 1 মিনিট একটু অপেক্ষা করো, 1 মিনিট। টা আসছিল আবার, আমি জানি না, কোনো একটা বাইরের ফোন হবে, আমার মনে হচ্ছে অন্য কোনো গণমাধ্যমেরই একটা ফোন। এই যা হয় আর কি, কন্টিনিউয়াস আসতে থাকে। তো মোদ্দা কথা হচ্ছে যে মানে ফলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ, তার সঙ্গে ভারত সুসম্পর্ক রাখার চেষ্টা করবে, এবং ভারত চাইবে যে মানে দ্বিপক্ষীয় সম্পর্কটা যাতে উন্নত হয়, তারপরে বাংলাদেশ সেটা স্থির করবে তারা কার সঙ্গে কিরকম সম্পর্ক রাখবে। বাংলাদেশ তো শুধু ভারত না, পাকিস্তান থেকেও খুব দ্রুত একটা মেসেজ এসেছে প্রাইম মিনিস্টারের, এবং কি কি ক্ষেত্রে ওনার সম্পর্ক উন্নত করতে চান সেটাও উল্লেখ করে দিয়েছে, প্রতিরক্ষা আছে সেখানে। আর হচ্ছে ভারত বাংলাদেশের খুব স্বাভাবিক, বিএনপি হোক জামাত হোক, সম্পর্ক উন্নয়ন বা ভালো সম্পর্ক নিয়ে চলার সাথে শেখ হাসিনা আওয়ামী লীগ এই প্রসঙ্গও তো থাকবে সেখানে। সেটা থাকলে থাকবে, তখন দেখা যাবে তার জবাব। এখন তো মানে যখন পারস্পরিক কথা হবে, যখন আলাপ আলোচনা হবে, তখন সেটা দেখা যাবে। যেটা আগে থেকে আগাম আগ বাড়িয়ে তো কিছু বলা যাবে না, আগে আলোচনাটা যেমন হোক, আলোচনা আসুক। আজকে বিএনপির যে স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন চৌধুরী, যিনি এমপি হয়েছেন, যিনি মেঘালয়ে অনেকদিন ছিলেন ভারতে, এফপির একটা সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল আওয়ামী লীগ বিহীন নির্বাচনটা কিভাবে ইনক্লুসিভ হলো, এটা প্রশ্ন করেছিলেন। উনি উত্তর দিয়েছেন আওয়ামী লীগ এখানে কোনো প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ এই দেশ থেকে নাই, আওয়ামী লীগ অফেন্স করেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, দল হিসাবেও আওয়ামী লীগের বিচার হবে, কাজেই আওয়ামী লীগ ইলেকশনে নেই, এটি কোনো ইস্যু না বাংলাদেশ। না, তারপরে তো 100 ভাগ মানুষ তো আর ভোট দেননি। 2008-এ কেয়ারটেকার সরকারের অধীনে ভোট হয়েছিল, 87% মানুষ ভোট দিয়েছিলেন। সেই ভোটটাকে বলা হয় বাংলাদেশের সব থেকে নিরপেক্ষ এবং অবাধ নিরপেক্ষ ভোট, যেটা না পশ্চিমী সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন লিখেছিল। ফলে আজকে তিনি ভোট 60% দেখাচ্ছেন, কিন্তু 60%-এর মধ্যে তো সেই 87%টা যে উচ্ছ্বাস, যারা দেখেছিলেন সেই ভোট তারা জানেন যে সেই ভোটটা কেমন মানুষ উৎসাহের সঙ্গে, উৎসবের সঙ্গে পালন করেছিল। ইউনূস কোথায় ছিলেন আমি জানি না তখন, বোধহয় বিদেশে ছিলেন।
সেই ভোটটা তো দেখে, কারণ ইউনূস হয়তো চলে গিয়েছিলেন বিদেশে, কারণ তার আগে তো উনি স্বপ্ন দেখছিলেন কি করে ক্ষমতা দখল করবেন 1/11, সেটা ব্যর্থ হয়েছেন, তারপরে উনি এতদিন বাদে সফল হলেন, সেটা ঠিক আছে। কিন্তু আমি বলতে চাইছি দেখো, বিএনপির তো একটা ভোট আছেই চিরকাল, না? সেই ভোটটা তো 30, 32, 35 আমি ধরলাম খুব বেশি হলে। আওয়ামী বিরোধী ভোট ব্যাংকের মূল ধারাটা হচ্ছে বিএনপি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে 10% তো অন্তত 10% কম করে ধরলেও তো জামায়াতের ভোট আছে। তো 35 আর 10 45 তো এখানেই। এখন এই ছেলে পিলেদের যে পার্টি, তাদের তো 5-6% থাকবে। ফলে এই 45, ওইটা তো হওয়া উচিত ছিল তোমার 35-45, আরো 5 ধরলে তো 50%। তারপরেও আরো কিছু নির্দলীয় আছে, জোটের প্রার্থী আছে, তারাও তো ভোট, তাদের কিছু লোক ভোট দিয়েছে, কেউ কেউ জিতেওছে না। তো তাদের ভোট ধরলে তো 55% ভোট, যেটা তৌহিদ হাসান না, এদের বলেছিলেন, আবার এই যে ছেলে সেই পেলে যারা তৌহিদ হাসানের জিতেছে, হিসাবটা কিন্তু মিলছে। জোটের যারা জিতেছে, ছেলে পেলে যারা জিতেছে, এরা মোটামুটি সব জামাতের ভোট বা হ্যাঁ, বিএনপির যেটা ভোট। জামায়াতের ভোট আর যাই হোক, সেই ভোটটাকে আমি ধরলাম যে তাদেরও তো একটা নিজস্ব, যখন আলাদা কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতা করেছেন, না, তাদের ভোটের পার্সেন্টেজ তো দেখতে হবে। ফলে 55% ভোট পড়ার কথাই ছিল, যদি সকলে এরা ভোট বাকি 45% তো আওয়ামী লীগের ভোট, তারা তো নেই। তারা নেই মানে সমাজে কিন্তু এই অসন্তোষটা থেকেই যাবে। ফলে আমার মনে হয় যে বিএনপিকে যদি স্থিতিশীল সরকার তৈরি করতে হয়, তাকে কিন্তু জামায়াতের থেকেও তাকে পছন্দ করে নিতে হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার অসাম্প্রদায়িক দলগুলির ঐক্যবদ্ধ হওয়া। তাহলে বাংলাদেশে ওটা স্থিতিশীল হবে। এবং সেটা হওয়ার ক্ষেত্রে কি, আজকে পঞ্চগড়ে একের যে ঘটনা ঘটেছে, যে বিএনপি সেখানে আওয়ামী লীগের দপ্তর খুলতে আজকে প্রথম সাহায্য করেছে, এটা প্রথম ঘটনা। তবে আমার ধারণা 5 বছর পরে তো নির্বাচন হবে, তার আগে তো নির্বাচন হওয়ার কথা নয়, যদি অঘটন না ঘটে। কারণ বাংলাদেশে অঘটন ঘটেই থাকে, ঘটতেও পারে। সেটা অন্য ব্যাপার। আপাতত ধরে নিচ্ছি 5 বছর বাদে নির্বাচন, তাহলে ততদিনে আওয়ামী লীগের নেতারা যারা জেলে আছেন তাদের জামিনে মুক্তি দিন, এবং তারা যাতে তাদের কেস চলুক, তাদের যদি অপরাধ প্রমাণিত হয়, শাস্তি হোক, সাজা হোক। যাদের সাজা হয়ে গেছে আমি তাদের কথা বলছি না, এছাড়া বাদবাকি যারা আছেন তাদের দেশে ফেরার ব্যবস্থা করুন, তাদের অন্তত নিজ নিজ এলাকায় যেতে বলুন। এবং আমি চাইবো এই সুযোগে তোমার মাধ্যমে আবার একটা আমি আবেদনই করব, আমার যারা সাংবাদিক বন্ধু যাদের বিরুদ্ধে খুনের মামলায় আটক করা রয়েছে, অনেকে অসুস্থ গুরুতর, তাদের অন্তত জামিনের ব্যবস্থা করুন। তাহলে সেই সব পরিবারের আশীর্বাদ কিন্তু তারেক রহমান পাবেন। ঠিক আছে, তার সরকারের গুডউইল যেটা বলা হয় সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, এটা যদি উনি করেন। আমি জানি না শেষ কিন্তু পর্যন্ত করবেন এখানে কি এখানে করবেন তো না, একটা পারবেন। একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে, যেটা যে ধরেন এনসিপি, যে ইউনুসের তৈরি করা দল, সেই দলের অন্তত 6 জন ইলেকশনে জিতেছেন। তাদের মধ্যে হাসান আব্দুল্লাহর মতো ভোকাল একটা মানুষ আছে, যিনি দিল্লি না ঢাকার ওই স্লোগানটা খুব বেশি দেন, যেটা। আরেকটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এসে বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এগুলার জন্য উচ্চকণ্ঠ তারা। এবং ইলেকশনের ক্যাম্পেইনেও উনি বলেছেন, তারেক জিয়া যদি কোনোভাবে, ওই রয়টার ইন্টারভিউতে তারেক রহমান বঙ্গবন্ধুর দরিদ্রদের কথা বলেছিলেন, মানুষ যদি চায় তারা রাজনীতি আসবে। তখন ইলেকশন ক্যাম্পেইনের সময় তারা এটা হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমানকে, কোনোভাবে যদি সেই চেষ্টা উনি করেন, তাহলে তার পরিণতি আওয়ামী লীগের মতো হবে। না, বাংলাদেশের মানুষ তো একটা রায় দিল, এই 300 আসনের মধ্যে 6টা। আমি জানি না, মানে এই শতাংশে হিসাব করাটাও খুব কঠিন হবে, অঙ্কে ফেল করে যাবে অনেকে। 300-র মধ্যে 6 মানে কত পার্সেন্ট? যথেষ্ট তো মানুষের রায় বুঝে গিয়েছেন, সেগুলো ভোটের সময় অনেক কথা বলতে হয়, বলেছেন। এখন আপাতত সাংসদ হয়েছেন, সাংসদের দায়িত্ব নির্বাহ করুন। যে এলাকা থেকে জিতেছেন সেই এলাকার মানুষের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করুন। সেই মানুষ অপেক্ষা করে আছেন, তারা চাই, তাদের আশা আকাঙ্ক্ষা আছে, তবেই তো তারা জিতিয়েছেন। তবে সেই দিকে নজর দেওয়াটাই ভালো। এখন অন্য রাজনীতির কথা ভেবে কোনো লাভ নেই, কারণ তারা যে আন্দোলন করেছিলেন, সে আন্দোলনের রাজনৈতিক ফসল তারা পেলেন না। আজ রাজনৈতিক ফসলটা পেয়েছে বিএনপি। বিএনপি। দেশের মানুষ কিন্তু রাজনৈতিক দলকেই বেছে নিয়েছে। কোনো এই ধরনের মানে, না তো কোনো ৭১-এ মুক্তিযুদ্ধ বিরোধী কোনো রাজনৈতিক দলকে তারা কিন্তু স্বীকার করেনি। পেয়েছেন তারা কিছু আসন, তো পেয়েছেন, এর ঘটনা। কিন্তু
সেটা কিন্তু স্বীকার করেননি। স্বীকার তেমনি করেননি এই যাবতীয় যে এদের উপরেও মানুষ ভরসা রাখেননি। ৫-৬ জনকে জিতিয়ে দিয়েছেন, তারা ভেবেছেন একটা তারা আন্দোলন করলেন কষ্ট করে জুলাই থেকে আগস্ট। একটা ৫-৬ জন তাদের প্রতিনিধি থাকুক আরকি। এইজন্যই আরকি। তাদের খুব একটা গুরুত্ব এই সরকারে থাকবে বলে আমি জানি না। যদি অন্য কোনো না তার মধ্যে আবার আপনি যে মেটিকুলাস শব্দটা ডিজাইন ব্যবহার যদি কেউ করলেন, যে শব্দ ব্যবহার করলেন, জিতিয়ে দিয়েছেন, এই আলোচনা কিন্তু বাংলাদেশেও আছে কিন্তু। এমন কিছু আছে তো লোকজনকে আছে মানে কিছু হয় না যে একটা প্রতীকী আচ্ছা এরা এত আন্দোলন করেছেন। সেই আন্দোলন করার ফলে বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসছে। এখন বিএনপি বা জামায়াতের সঙ্গে তো এরা অ্যালায়েন্স ও করেছেন। জোটও ছিল। ফলে তাদের একটা দায়িত্ব ছিল যে অন্তত এদের মধ্যে কয়েকজনকে একটু জিতিয়ে-টিতিয়ে দেওয়া হোক আরকি। সেটার ব্যবস্থা তারা করেছেন। সেইভাবে হয়তো জিতে গেছে। সেই কৃষ্ণনন্দী ফিল করেছেন। আবার একটা ফোন আসছে। তোমার প্রশ্নটা করো আমি করছি। সেই কৃষ্ণনন্দী, সেই কৃষ্ণনন্দী উম, জামাত প্রথমবারের মতো হয়তো হিন্দু ক্যান্ডিডেট দিয়েছিল, হিন্দু একটা এলাকাতে, সেখানে পাশ করতে পারেন নাই। এটা ঘটনা হচ্ছে ওই এলাকা খুলনা পাড়া আছে। আমি ওই অঞ্চলটা ঘুরেছিলাম ২০২৩ এ। আমি সেখানে কিন্তু হিন্দুদের আমি দেখেছি কথা বলে। তারা কিন্তু তখনকার ওখানকার হিন্দু এমপি যিনি আওয়ামী লীগের ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু প্রবল ক্ষোভ ছিল। সুতরাং হিন্দু বা মুসলমানটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তিনি মানুষের স্বার্থে কাজ করছেন কিনা। বা এই ব্যক্তি তিনি আদতে এই হিন্দুদের স্বার্থ রক্ষা করবেন বা করবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। সেজন্যই তারা কিন্তু ওখানে বিএনপি প্রার্থীকেই জয়লাভ করিয়েছেন আরকি। তারা ভরসা করেছেন, হিন্দুরা ভরসা করেছেন মুসলমান হলেও হিন্দু প্রার্থী মুসলিম প্রার্থীকে। ফলে এটা কিন্তু তাদের একটা খুব বড় মনের পরিচয়। আমি এটা দেখেছি। তারা কিন্তু হিন্দু এমপির বিরুদ্ধে সেই ক্ষোভের কথা আমি কিন্তু ঢাকায় এসে কিছু নেতাকে জানিয়েওছিলাম। যে হিন্দুরা কিন্তু সব হিন্দু এমপিদের পছন্দ করছেন না। ফলে এটা কিন্তু ভাববেন এরকম মানে সত্যি প্রকৃত একটা অসাম্প্রদায়িক চেহারা, অসাম্প্রদায়িক সমাজ আমি দেখে এসেছিলাম। তারা কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করেননি। যে কারণে ওই ভদ্রলোক যার নাম করলেন তিনি পরাস্ত হয়েছেন। কিন্তু একইভাবে যশোর, সাতক্ষীরা, রংপুর এবং উত্তরবঙ্গ জামায়াত যে কটা আসন পেয়েছে সেগুলোর মধ্যে হিন্দু প্রভাবিত এলাকা থেকেই তো পেয়েছে তারা না? যদিও সাতক্ষীরা, যশোরে বরাবরই জামায়াতের শক্ত বেস ঘাঁটি যদি বলা যায়, শক্ত ঘাঁটি ছিল। এমনকি খুলনাতেও জামায়াতের একটা শক্ত ঘাঁটি ছিল। ৭১ এর যুদ্ধে খুলনা তো রাজাকারদের ফ্যাক্টরি বলা হতো। সেখানে তারা ছিল। তো এখন কিন্তু তা সত্ত্বেও যে জামায়াত আরো যে জায়গাগুলো থেকে তারা জয়লাভ করেছে বেশ কিছু জায়গায়, সেসব জায়গায় কিন্তু ঘটনা যে বহু হিন্দু মানুষও ভোট দিয়েছেন তাদের। একটা মিশ্র ভোট দেখা গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের। মানে একরকমভাবে সবাই একভাবে ভোট দেননি। আরেকজন নেতা হিন্দু মহাজোটের, যাকে ৫ আগস্টের পরে ভারতীয় চ্যানেল গুলোতে আমরা দেখতাম, উনিও কিন্তু টুঙ্গিপাড়া থেকে ফেল করেছেন। টুঙ্গিপাড়া থেকে উনি টুঙ্গিপাড়ায় দাঁড়িয়েছিলেন, সেখানে উনি পাশ করতে পারেন নাই। না ওখানে তো বিএনপি পাস করেছে। কারণ হুম, আম তিনি তো জামায়াতের নামে দাঁড়িয়েছিলেন না। হ্যাঁ, তিনি হিন্দু হোক আর যাই হোক তিনি তো না জামায়াতের নামে দাঁড়িয়েছেন। উনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন সেখানে। স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন কিন্তু উনি বোধহয় যোগ দিয়েছিলেন জামায়াতে। না, উনি যাই যোগ দেন হোক নাই, হিন্দু হয়তো উনি মহাজোটের জানতেন। যাই নেতা। হোক আমি এই জন্যই তো বলছি যে বাংলাদেশের মানুষকে ধর্মের ভিত্তিতে বিচার করাটা ভুল হবে। মূলত ৭১ এর আদর্শটা বুকের মধ্যে লালন পালন করেন এবং তারা বেসিক্যালি বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক। সেই কারণে সেখানে হিন্দু, মুসলমান এই ধর্মের ভিত্তিতে বিচার করে তারা ভোট দেয়। তারা ভোট দিয়েছেন প্রকৃত যে মনে হয়েছে মানুষের স্বার্থে কাজ করতে পারেন। যেহেতু আওয়ামী লীগ নেই, তা আওয়ামী লীগ নেই তখন বিকল্প তো একটা বাছতেই হবে যখন ভোট হচ্ছে। বিশেষ করে যারা তৃণমূল স্তরের আওয়ামী লীগ কর্মী তারা কি করবেন? তারা স্থানীয়ভাবে বাঁচার জন্য কিছু করেছেন। বাঁচার জন্য সেই প্রার্থীকে পক্ষে তারা জিতিয়েছেন। যে কারণে আজকে পঞ্চগড়ে আওয়ামী লীগের দপ্তর খুলে দিয়েছে বিএনপি। এই চিত্র তো আজকে ভাইরাল হয়েছে। আমি জানি না গোটা বাংলাদেশের চিত্র হলে আমি বলব বাংলাদেশের
তারেক রহমানের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হবে যদি তিনি এই ধরনের ব্যবস্থাপনাকে প্রশ্রয় দেন এবং আওয়ামী লীগকে সত্যি সত্যি, তোমার মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনা একটা আবেদনও করেছিলেন যে যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়লাভ করে তারা যেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, সেটা তার ইচ্ছা ছিল। কিন্তু সালাউদ্দিনের মতো তারেকের খুব ঘনিষ্ঠ নেতা আজকে যে আওয়াজটা দিলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে, সেই তদন্ত চলছে। জানি না, সেটা তারেক রহমান বললে তখন শুনবো। উনি তো প্রধান, সালাউদ্দিনকে তো প্রমাণ করতে হয় তিনি কত বড় ভারত বিরোধী, কত বড় শেখ হাসিনা বিরোধী, তাকে তো প্রমাণ করতে হবে। এখন মন্ত্রিসভা গঠনের বিষয় আছে, ফলে আগে তো একটা ওই ধরনের কথাবার্তা, তিনি এখনো ভোটের মেজাজে আছেন। ভোটে যেভাবে বলতেন সেভাবেই বলছেন। আরেকবার তো মনে করিয়ে বাংলাদেশে দিই। এই ভোটে যেহেতু আওয়ামী লীগ ছিল না, জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে আরম্ভ করে প্রায় সবাই জামাতের ৭১ ভূমিকা নিয়ে বলছিলেন, রাজাকার বলছিলেন। ভোটটাও কিন্তু ভোটাররা মানে রাজাকারদের পক্ষ নেয় নাই, না, সেটাই কিন্তু সে তো ঘটনা, এবং একজন তো রয়েছেন ফজলুর রহমান, যিনি তো খুবই তীব্র ভাষায় তিনি ভাষণ দিচ্ছেন। কালকে আমার সঙ্গে অন্য একটা চ্যানেলে তার কথা হয়েছে, আমি দেখলাম তিনি তো বলছিলেন এই যে তিনি তো জামায়াতকে এখনো রাজাকারের বাচ্চা বলছেন, মানে টেলিভিশনে এই শোতে বলেন রাজাকারের বাংলাদেশে এরকম হাল হয়নি যে রাজাকারদের জিতিয়ে দেবে, তিনি এখনো রাজাকার বলছেন ওদেরকে। ফলে এটা তো ঘটনা, এবং তিনি তো বিপুল সংখ্যক হিন্দু মানুষের ভোট পেয়েছেন এবং খুবই বিরাট মার্জিনেও ব্যবধানেও জয়লাভ করেছেন। আশা উনি করব যে কিন্তু তিনি ভবিষ্যতে উনি এই জয়লাভের আদর্শগুলো পরের লালন পালন বক্তৃতায় করবেন। উনি জয়লাভের পরের বক্তৃতায় বলেছেন যে আমাকে তো সবাই নতুন করে চিনেছেন, রাজাকারের বিরুদ্ধে বলি, এর জন্য সবাই নতুন করে চিনেছেন। দেখবেন সংসদে যাওয়ার পরে আমি সেটাই করব। হ্যাঁ, ধন্যবাদ। আমি শুনলাম সেটাও বলে ভালো। দেখো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে বাইরে থেকে বিদেশ থেকে তো আমার কমেন্ট করাটা একটা হস্তক্ষেপ হয়ে যায়, না নাক বালানো হয়ে যায়। আমি বলতে পারি বৃহত্তর এই সম্পর্কের ফলে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, কেমন হতে পারে, কি হওয়ার সম্ভাবনা, কি হতে আশঙ্কা আছে, সেই বিষয়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ নিয়ে কি বাংলাদেশের সমস্যা হতে পারে আপনার হ্যাঁ, ধারণার সামনে? আওয়ামী লীগকে কি? নিয়ে তারেক রহমান গভর্নমেন্টের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে গিয়ে আওয়ামী লীগ যখন আসবে তখন ভারত কি করতে পারে? আওয়ামী লীগ নিয়ে সমস্যা নয়, হবে বলে আমার মনে হয় না। সমস্যাটা হতে পারে একমাত্র ব্যক্তিগতভাবে শেখ হাসিনার বিষয়টা নিয়ে। আর কোনো বিষয় নেই। তো সেক্ষেত্রে ভারত সরকারের তো এখন আগে তো বাংলাদেশকে সিদ্ধান্ত করে নিতে হবে যে ওই বন্দি প্রত্যর্পণ চুক্তিটা আছে না বাতিল হয়েছে। তাই না? সেই চুক্তিতে যা লেখা আছে যেমন আছে তেমন করা হবে। যদিও এই প্রসঙ্গটা আলোচনাটা আমার মনে হয় আজকে একটু আগ বাড়িয়ে আলোচনা হচ্ছে। কারণ আগে তারেক রহমান সেটা বলবে কিনা আগে শুনি। কে কি বলছেন, কোন নেতা কি মুখে, সেটা তো বড় কথা নয়। এই ধরনের আলোচনা করে এখন সময়টা হচ্ছে বাংলাদেশের একটা স্থিতিশীলতা নিয়ে আসাটা জরুরি। ফলে সেই কারণে এখন বারবার ওই শেখ হাসিনা প্রসঙ্গ তুললে সম্পর্কটা বিষিয়ে দিয়ে লাভ কি? কোনো তো লাভ নেই না? যারা তুলছেন তারা ভুল করছেন। এখন নিজেদের আগে ঘর গোছান, নিজেরা আগে সরকার গঠন করুন, তার নীতি নির্ধারণ করুন। তারপরে এই বিষয়গুলো নিয়ে তারা ভাববেন এবং ভাবা যায়। এই মুহূর্তে খুব জরুরি বিষয় রয়েছে তার থেকেও। সেটা হচ্ছে গঙ্গা চুক্তির নবীকরণ। কারণ ২৬ সালই শেষ। ফলে সেই আলোচনাটা গুরুত্ব দেওয়া উচিত সর্বাপেক্ষা। যে সেটাতে কিভাবে আলোচনা হবে, নতুন চুক্তি হবে কিনা, নতুন কোনো শর্ত তাতে আরোপ হবে কি হবে না, যে বিষয়গুলো প্রাথমিক কাজ শুরু হয়েছে। এখন এই আলোচনাটা হোক, সেই আলোচনা হলে সেটা সবথেকে বড় কাজ হবে যদি ২০২৬ ডিসেম্বরের মধ্যে চুক্তিটা নবীকরণ করা যায়। এবং নবীকরণ করতে গেলে তো আনুষ্ঠানিকভাবে চুক্তি করতে হবে। সেটা কিন্তু একটা খুব বড় একটা কিন্তু ক্যামেরার জন্য বড় ছবি। সেখানে হয়তো তারেক রহমান প্রধানমন্ত্রী মোদীকে এক মঞ্চে দেখা যেতে পারে ওই চুক্তি সইয়ের জন্য। যদি চুক্তি সই হয়। এবং ধরেন বাংলাদেশের মিডিয়াতে আজকে যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা যাবার আগে বলে গেছেন যে কথাটা, শেষ ব্রিফিং যেটা উনি বলেছেন যে আমরা ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করতে পারিনি, আশা করি নতুন গভর্নমেন্টটা পারবে। এই ধরনের একটা তো ইচ্ছা বাংলাদেশের ভেতরে আছে।
এই যে বাংলাদেশের মিডিয়াতে কিন্তু নরেন্দ্র মোদীর টুইট, তারপরে টেলিফোন, এগুলো খুবই পজিটিভলি প্রেজেন্টেড। আর একটা মজার একটা ইয়ে দেখলাম, আহ মমতা ব্যানার্জির মমতা হুম ব্যানার্জির এখানে আমার তারেক ভাই ওটা হুম উল্লেখ করা হয়েছে সেখানে। না, এটা তো আমি জানি না তোমায় বলেছিলাম কিনা। তুমি আমাদের দিল্লির যিনি হাই কমিশনার আছেন বাংলাদেশের, রিয়াজ হামিদুল্লাহ, কলকাতায় গিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খালেদা জিয়ার কথা শারীরিক কুশল জিজ্ঞেস করেছিলেন এবং তারেক কেমন আছে, এরপরে তারেক ফিরবে কিনা, এসব প্রসঙ্গ আলোচিত হয়েছিল আর কি। এবং বয়সে ছোট তারেক, সেই কারণে তারেককে তো ভাই বলতেই পারেন, খুব স্বাভাবিক। এবং নিকটতম প্রতিবেশী হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ। ফলে বাংলাদেশে যা ঘটবে এবং সীমান্তবর্তী এলাকার অংশটা তো পুরোটা জামায়াতের দখলে। তারা জামায়াতের দখলে মানে আমি বলতে চাইছি জামায়াতের নির্বাচিত সাংসদদের দখলে। ফলে সেই জায়গাটা তো পশ্চিমবঙ্গের ওপর একটা প্রভাব ইতিমধ্যে তুমি জানো কিনা জানি না, পশ্চিমবঙ্গ বিজেপি কিন্তু ইতিমধ্যে সেই বিষয়টাকে উল্লেখ করে একটা ইতিমধ্যেই কিন্তু তারা একটা বক্তব্য রেখেছে যে এটা এই যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর অনুপ্রবেশ ঘটিয়েছেন বাংলাদেশ, সেই কারণে এইসব অঞ্চলে জামায়াতের শ্রীবৃদ্ধি ঘটেছে। এটা তাদের অ্যানালিসিস, তাদের বিশ্লেষণ। ফলে সেক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া একটা সংগতি হয়তো জানো কিনা জানি না, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তিনি কংগ্রেস দলের হয়ে তারেক জিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে ভারতের সাথে যাতে সুসম্পর্ক তৈরি হয়। ফলে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, এমনকি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ বেবি, তিনিও একই ধরনের বিবৃতি দিয়েছেন। ফলে তারেক রহমান সম্পর্কে ভারতে কিন্তু একটা রাজনৈতিক সর্বসম্মতি তৈরি হয়েছে যে তারা প্রত্যেকেই চাইছেন যাতে আহ উগ্র সাম্প্রদায়িক সেই শক্তির বিকাশকে রোখার জন্য যাতে তারেক রহমানের পাশে গিয়ে দাঁড়ানো উচিত ভারতের। আপনার ইয়েতে আপনি এর আগে ভারতের সর্বসম্মত একটা ঐক্যমত্য হয়েছে শেখ হাসিনার বিষয়ে। এখন আবার আপনার কথায় আমরা জানলাম যে তারেক রহমানের নেতৃত্বের বিষয়ে আরেকটা ঐক্যমত্য তৈরি হয়েছে সব রাজনৈতিক মহলে। তারা যা প্রতিক্রিয়া দিয়েছেন সেই প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট হয়ে গেছে, প্রতিক্রিয়া কেউ গোপনে দেননি, তো প্রকাশ্যে দিয়েছেন, সেগুলো প্রকাশিত হচ্ছে আর কি। ফলে তার থেকেই বোঝা যায় যে বাংলাদেশের যে পরিবর্তন, সেই পরিবর্তন, এবং কি সাবেক বাংলাদেশের হাই কমিশনার পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলাও বলেছেন, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে মিডিয়াকে বলেছেন, পার্লামেন্টের ভেতরে নয়, মিডিয়াকে বলেছেন যে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিল যে তারা এখনো একাত্তরের আদর্শকে বুকে ধরে রাখেন। যারা একাত্তরের বিরোধী তাদেরকে তারা পরাস্ত করেছে। এই কারণে আমরা অত্যন্ত খুশি, এবং তিনি এর সঙ্গে যুক্ত করেছেন এই সময় সমস্ত একাত্তরের পক্ষের মানুষের এক হওয়া উচিত। বাহ! আপনার আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি সামনের বাংলাদেশ ভারত সম্পর্কটাকে আপনি কিভাবে দেখেন? না, বাংলাদেশ সত্যি সত্যি বলবো মানে এরকম বিচিত্র জায়গা আর কি, বিচিত্র স্থান, যেটা স্বাভাবিক ঘটনা সেটা হঠাৎ কখন অস্বাভাবিক হয়ে যাবে বলা খুব মুশকিল আছে, প্রেডিক্ট করা যায় না। ভূমিকম্প প্রেডিক্ট করা যায় না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতন প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। অনুমান করা যায় কিন্তু প্রেডিক্ট করা যায় না যেটা হতে চলেছে। ফলে এরকম কোনো প্রেডিক্ট না, এখন দেখতে হবে তাকে দায়িত্ব পাওয়ার পর তিনি গণভোটের রায়কে রূপায়ণের ক্ষেত্রে কি ভূমিকা নেন সেটা দেখতে হবে। দেখার অনেক কিছু বিষয় আছে। বাংলাদেশ মানে ভোটের রেজাল্টই শেষ কথা বলেনি। এটা নাটকের একটা অঙ্ক শেষ হলো। আরেকটা অঙ্কের শুরু হবে। এখন জবনিকা পড়তে অনেক দেরি আছে। এখানে গণভোটটাও মনে করেন প্রথম কথা ছিল ভোটের রেজাল্টটা আগে ডিক্লেয়ার করা হবে। কিন্তু এটা কেউ আর মূল ইলেকশন নিয়ে ব্যস্ত, কেউ কোনো এটা নিয়ে আর চাইলেও না। পরে গিয়ে বলা হলো যে ৬২-৬৩% হ্যাঁ ভোটের পক্ষে পড়েছে, না ভোটে ৩২-এর কম পড়েছে। এটা গণভোট তো একটা ইস্যু বাংলাদেশের জন্য। সেটা ইউনূস প্রেসিডেন্ট থাকে, আপনি ওই যে আপনার নাম না উল্লেখ করে যে যার কথা বললেন, এটা একটা আইডিয়াটা ফ্লোর করার মতো কিন্তু।
তারেক রহমান প্রাইম মিনিস্টার, ইউনূস প্রেসিডেন্ট। হ্যাঁ, এটা তো বলা হচ্ছে, এবং যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। আমি আগেও বলেছি না, সেটা বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর ক্ষমতা বাড়ানোর জন্য গণভোট হয়নি। গণভোট হয়েছে এমন একজন রাষ্ট্রপতি। এখন দেখতে হবে বিএনপি তার নিজেদের রাষ্ট্রপতি চান নাকি ইউনূসকেই চান। তাকে পরামর্শ দেওয়া হচ্ছে ইউনূসকেই রাষ্ট্রপতি হিসেবে মেনে নেওয়া। এখন দেখা যাক সেটা, মানে সেই জন্য বললাম তো, নাটকের এখনো বহু অধ্যায় বাকি আছে, শেষ কথা বলার সময় আছে। আমরা শেষ করবো। গৌতম দা, আপনি আর কিছু যোগ করবেন? না, আমি নতুন এখন একটাই কথা যে, প্রথম কথা, এই গেজেট বিজ্ঞপ্তিটা কখন জারি হচ্ছে। গেজেট বিজ্ঞপ্তি জারি হয়ে গেলেই তারা প্রত্যেকেই সাংসদ হয়ে গেলেন, এবং তারপরে গণভোট অনুসারে প্রথমে যেটাকে বলা হয় সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা আগে তৈরি হবে নাকি এমপিরা শপথ নেবেন, কোনটা আগে হবে, এখানে স্পিকার নির্বাচিত হবেন কি হবেন না, বা সেক্ষেত্রে কি সভাপতি হবেন যেটা গণভোটে বলা আছে, এই বিষয়গুলো আগামী দিনে দেখার বিষয় আছে। কারণ আমাদের এখানে একজন সংবিধান বিশেষজ্ঞ বলেছেন, এখানে শপথ নিতে হবে দুটো, একটা এমপি হিসেবে, একটা হচ্ছে প্রজাতন্ত্র পরিষদের সদস্য হিসেবে। কিন্তু প্রজাতন্ত্র পরিষদ যেটা, এটা তো আমাদের সংবিধানে নাই। এমপি হিসেবে সংবিধান রক্ষার শপথ নিয়ে যদি আবার ওইটা শপথ নেন, তাহলে প্রথম শপথটা ভঙ্গ হয়ে যাবে। বলছি তো, সেই না, আমার কাছে যখন সংবিধান বিশেষজ্ঞ বলছেন তিনি সঠিক হয়তো বলছেন, আমি জানি না, ফলে এটা তো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় সবসময় আহ্বান করেছি, সবসময় মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে যারা, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। তো জনগণও কিন্তু আজকে গত 2 বছর ধরে যা ঘটেছে সেটা দেখে জনগণ কিন্তু সেই মুক্তিযুদ্ধের বিপক্ষের সেই জামাত ইসলামীকে প্রত্যাখ্যান করেছে। তারা নারীদেরকে যেভাবে অপমান করেছে, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেভাবে অপমান করেছে, তার জবাব জনগণ দিয়েছে। এবং ভোট কেন্দ্রে বেশিরভাগ ভোটাররাই উপস্থিত হয়নি। প্রকৃত অর্থে যদি আপনি বলেন 20% কম ভোট কেন্দ্রে ভোটাররা গেছে। তো সেই জায়গায় থেকে ভোট বর্জনের যে নির্দেশ ছিল বঙ্গবন্ধু কন্যার, সেটি সফল হয়েছে, এবং শেখ হাসিনার প্রতি যে সকলের আস্থা নির্ভরতা, সেই বিজয় ঘটেছে যদি আমরা বলি। কিন্তু মিডিয়াতে তো এর কোনো উপস্থাপন নাই। মিডিয়া তো খুবই আনন্দে গদগদ অবস্থা। তা তো বটেই। ইউনূস সাহেব তো গদগদ হয়ে বলেই ফেলেছেন এটা নাকি তার ঈদ উৎসব। তো ঈদ উৎসব উনি তো এর আগেও বলেছে, আজকেও বলেছে, নতুন স্বাধীনতা কি কি সব বলেন উনি, বয়স হয়ে গেছে। যেখানে ঢাকার কমিশনার সাহেব বলেন তিনি ভোট দিতে পারেননি, যেখানে আমরা শুনে এসছি আওয়ামী লীগ নাকি রাতে ভোট করে, কিন্তু তথ্য প্রযুক্তির যুগ হলেও তো কেউ দেখাতে পারেনি কোনোদিন কোনো ছবি কোথাও। কিন্তু আমরা এবার সবাই দেখেছি কোথায় কিভাবে ব্যালটে সিল মারছে, সেই ব্যালট কোথায় পাওয়া গেছে, সিল কোথায় পাওয়া গেছে, এবং এই যে রাতের বেলা, মাঝরাতে, ভোরবেলা, সন্ধ্যাবেলা কিভাবে সিল মারা হয়েছে ভোটে, এটা কিন্তু এখন সবার হাতে হাতে সেই ভিডিও। আর এই সময় পুলিশরা সেখানে কি করছে, কিভাবে অবস্থান করেছে, সেটিও আছে। তার মানে এটা ইচ্ছা করলেও তারা বলতে পারবে না যে আগের ফুটেজ, কারণ পুলিশের ইউনিফর্ম তো এরকম এবার হয়েছে, এবং বহু কেন্দ্রে জনমানবহীন, ভোটার শূন্য, সেখানে সেনাবাহিনীর লোকজন ক্রিকেট খেলছে, কুকুর ঘুমিয়ে আছে, পুরো পেছনে সাংবাদিকরা গিয়ে কারো ইন্টারভিউ নিতে পারেনি, বহু ভোটার গিয়ে নিজের ভোট দিতে পারেনি, সেই ব্যাপারে উত্তপ্ত হয়েছে, উষ্মা প্রকাশ করেছে। হ্যাঁ, দু একজন টেলিভিশনে সিনেমার অভিনেতা অভিনেত্রীরা উচ্ছ্বসিত হয়েছে, সাজানো গোছানো দু একজন গণমাধ্যম যারা, তারা যে কথাটা বলা দরকার, যে প্রেসক্রিপশন আগে দেওয়া হয়েছে সে অনুযায়ী তারা মেডিসিন দিচ্ছে। কিন্তু প্রকৃত সত্য তো সবার হাতে হাতে, আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সেগুলো তো বানানো কন্টেন্ট না। তো কাজেই সারা বিশ্ব এখন জানে যে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ভোট পড়েছে। বেলা 12টা পর্যন্ত 14%, তারপরে হঠাৎ করে 32 পয়েন্ট সামথিং বেড়ে গেল। তো মিনিটে 675 জন ভোট দেওয়ার মতো পরিস্থিতি কি বাংলাদেশে বা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা? তো এরকম অবাস্তব জিনিস তো তারা হিসেব করে মেলাতে পারেনি। কাজে ভোট যে কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, ধোঁকাবাজি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটি তো জুনায়েদ সাকিও বলেছে।
যদিও পরবর্তীতে জুনায়েদ সাকি হয়তো ঠান্ডা হয়ে গেছেন নিজস্ব প্রাপ্তিতে। আন্দালিব রহমান পার্থ চিৎকার চেঁচামেচি করছিল যে ভোট কেন্দ্রে জামাত গ্রেনেড ফুটিয়েছে, পরবর্তীতে তিনিও হয়তো ঠান্ডা হয়ে গেছেন নিজস্ব প্রাপ্তির সুবাদে। তো এরকম তো ঘটেছে। তো সেই কারণে আমার মনে হয় প্রকৃত সত্যটা সবাই জানে। জুলাইতেও যেমন সবাই জানতো প্রকৃত সত্যটা কি, এবং গত 18 মাসে কোথায় কি ঘটেছে, আগুন সন্ত্রাস, মানে লুটপাট, ভাঙচুর, খুন, হত্যা, ধর্ষণ, সবই জানতো, সবই বুঝতো, হয়তো প্রকাশ করেনি। তেমনি মিডিয়াও কারো না কারো পকেটে ছিল, সেই কারণে মিডিয়া তাদের মতো করে কথা বলছে। তো সত্য তো অন্যরকম। মিডিয়াটা আসলে 5ই আগস্টের পরে সবগুলো মিডিয়া তো ডবল হয়ে গেছে, একদম। সবগুলো ওই রকমই তারা কথা বলেছে। মিডিয়া একজন সাংবাদিক হিসেবে মিডিয়ার অনেক লোক দেখে আমি আমি জনকণ্ঠে কাজ করতাম, জনকণ্ঠের ভেতরে যে কি পরিমাণ গুপ্ত জামাত ছিল এখন দেখছি আর ভয় লাগছে, এরা আমাদের সাথে কি অভিনয়টা করে গেছে সেটা। একদম সেই আমরা অভিনেতা অভিনেত্রী ফেল, আমরা একদম ফেল করে গেছি। আমরা এখন অন্যদের অভিনয় দেখছি, হাসছি, অবাক হচ্ছি। অনেক শ্রদ্ধাভাজন শিল্পীরা উচ্ছ্বসিত হয়ে গেছেন, জীবনে প্রথম ভোট দিয়েছেন, কিন্তু আমি জানি না তিনি আগে কেন ভোট দেননি, তাই না? আরেকজন তো আওয়ামী লীগ আমলে শিল্পকলা চুক্তিভিত্তিক নিয়োগেই ছিলেন, তিনি হঠাৎ করে বললেন যে ভীষণ মজা করে ভোট দিয়েছেন। আমি ঠিক জানি না মজা করে ভোট দেওয়া কাকে বলে। তো এসব আসলে দেখার প্রয়োজন ছিল হয়তো আমাদের। কখনো কখনো মানুষকে অনেক কিছু দেখতে হয়। আমি মনে করি এটা এক ধরনের সৌভাগ্য যে আপনি আপনার শত্রুদের চেহারা চিনতে পেরেছেন এক জীবনে, এটাও কিন্তু সৌভাগ্য। কারা দেশের বিপক্ষে, কারা কি, কারা ঘাপটি মারা মানুষ ছিল, যেটা জানতে পারাটাও কম না। গোপালগঞ্জ কিন্তু দেখিয়ে দিয়েছে, গোপালগঞ্জ আনপ্যারালাল কিন্তু। অন্য জেলায় কেন আনপ্যারালাল হলো না সেই প্রশ্নের জবাব সেই জেলার যারা নেতা কর্মী, সেই জেলায় যারা ডাকসাইটে নেতা ছিলেন 15-16 বছর ধরে, এর জবাব আসলে তারা দিতে পারবেন কেন তারা তাদের জেলার নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এবং গত 17-18 মাসও যখন গোপালগঞ্জ ঘুরে দাঁড়িয়েছিল, সেই সময় গোপালগঞ্জের পাশাপাশি বা দেখা দেখি সেরকম করে অন্য জেলা দাঁড়াতে পারেনি। তো সেটা সেই জেলার নেতৃত্বের সংকট, তারা সেভাবে তাদের জেলায় পারেননি আওয়ামী লীগের ভোটকে সংরক্ষণ করতে, বা জামাত বিএনপিকে সেইভাবে প্রতিরোধ করতে পারেননি হয়তো। আপনি যখন নেতৃত্বের সংকট বললেন ওই এলাকার লোকজনের, আর কি কি সংকট আপনার চোখে পড়েছে? একটা তো ধরেন স্বাভাবিকভাবে ধরেন আমরা তো এই যে 5ই আগস্ট 2024-এর পর বাস্তবতা হচ্ছে তারা হয়তো অনেকেই এই এলাকায় বা দেশে থাকতে পারেননি, এটা বাস্তবতা। অনেকেই জেলে আছেন, অনেককে বিদেশে যেতে হয়েছে, এটাকে আমি শ্রদ্ধার সাথেই দেখি, এটা বাস্তবতা। কিন্তু বিদেশে থেকে এলাকার মানুষজনকে সংগঠিত করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেই জায়গায় কোনো কোনো জেলায় অনেকেই ব্যর্থ হয়েছে, সেটা পারা উচিত ছিল হয়তোবা, কিংবা আমি হয়তো এখান থেকে মনে করছি যে তারা পারেননি। এখন ওই এলাকার বাস্তবতা হয়তো এত কঠিন যে সে এলাকায় প্রত্যেকটা নেতা কর্মীর বাসায় গিয়ে হয়তো জামাত বা বিএনপি এমনভাবে তাদেরকে হামলা মামলার হুমকি দিয়েছে যে তাদের পক্ষে হয়তো সম্ভব ছিল না প্রতিরোধ করতে। কিন্তু আমি মানে অনেক জেলার অনেক নেতৃবৃন্দ মানে যোগাযোগ করে তারা তাদের যে ভাষ্য, অল্প কিছু জায়গার কথা বলছি, এটা কিন্তু সব নয়, তাদের বক্তব্য শুনে মনে হয়েছে যে তারা আসলে কোনো দিক নির্দেশনা পাচ্ছিল না, তাদের আসলে কিছু করবার ছিল না। যেমন বিএনপি যতটা শক্ত হয়ে সেখানে ঘাঁটি গাড়ছে, বা কোনো কোনো এলাকায় জামাত যতখানি শক্ত হয়ে ঘাঁটি গেড়েছে একদম প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ স্তরে, সেখানে আওয়ামী লীগের যারা মানে তৃণমূলে টিকে ছিলেন তারা সেইভাবে ঢাল তলোয়ারহীনভাবে বয়কট করা বা তাদেরকে প্রতিরোধ করা অসম্ভব ছিল।
আর একটা বড় ব্যাপার হচ্ছে প্রতিরোধ করবার কোনো নির্দেশনা ছিল না। নির্দেশনাটা ছিল ভোট বর্জন করার এবং জনগণকে অ্যাডভোকেসি করা। তো সেই জায়গায় থেকে যতটুকু পেরেছে নেতাকর্মীরা সেটা করেছে। তো আহ, অল্প কিছু জায়গার সমস্যা তো প্রথমেও ছিল, এখনো আছে। সেটি ধরেন আপনি দেখবেন যে আওয়ামী লীগ আমলেও যে এলাকাগুলো বিএনপি বা জামাত অধ্যুষিত বা একটু উগ্রমৌলবাদ অধ্যুষিত, সেই এলাকাগুলোর কন্ট্রোল কিন্তু আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের নেতারা রাখতে পারেননি। তো সেই এলাকাগুলোর আশা তো আমরা করতে পারি না এরকম সময়। কিন্তু অন্য এলাকায় যেখানে আওয়ামী লীগের ধরেন তিনবারের এমপি ছিলেন বা শুধু একদম আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, সেই জায়গাগুলোতে আরো প্রতিরোধ হতে পারত। কিন্তু আমি তারপরও মনে করি যতখানি জেল জুলুম হামলা মামলা হয়েছে সেখানে আহ অভূতপূর্বভাবে জনগণ সাড়া দিয়েছে। এবং এই যে জনগণ যায়নি, আমি তো সেই এসব এলাকার মানুষজনকে শ্রদ্ধা জানাই। এবং অনেক এলাকায় নেতাকর্মীরা এরকমও আছে, আমি নাম বলবো না, উনি জানেন যে উনি যদি এলাকায় যায় কোনো মিটিং করে ধরা পড়বে, কিন্তু গেছে, নির্বাচনের আগে গেছে। তো সেই জায়গা থেকে আসলে পরিস্থিতিটা আমাদের কোনোভাবেই অনুকূলে না। মানে অনেকেই যে বলেছে আওয়ামী লীগ কেন প্রতিরোধ করলো না, আওয়ামী লীগ প্রতিরোধ করলে যেটা হতো, এই যে বিএনপি জামাতের যে সংঘর্ষ হয়েছে, তখন পুরো দায়ভারটা আওয়ামী লীগের উপরে আসতো। তো এই দায়ভারটা আওয়ামী লীগ কোনো অপরাধ না করে কেন নেবে? তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা যে নির্দেশটি দিয়েছিলেন শান্তিপূর্ণভাবে ভোট বয়কট করা, সেটি সফল হয়েছে। এখন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো থাকবেই, সেই জায়গায় তো আমাদের কিছু করণীয় নাই। কিন্তু সেটা ছাড়া আপনি দেখেন বাংলাদেশে যে পরিমাণ ভোট পড়েছে, এটা তো 20% কম। এখন তারা গণভোটে যেটা দেখাচ্ছে সেটি তো আসলে প্রকৃত ভোটারদের ভোট নয়। তো সেই জালিয়াতি কারচুপি তো থাকবে, এটা আমরা জানি। তো ওই পর্যন্ত ঠেকানো আসলে আমাদের সম্ভব ছিল না। এটা আমাদের সংকট না, বা এটা আমাদের ব্যর্থতা নয়। তবে এইবার যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনে নীরবে শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগ একটা অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছে, এটা বলা যায়। এবং ধরেন ইলেকশনের যেভাবে আমরা দেখি, এটা 71-এর পক্ষে রায় হয়েছিল একেবারে একেবারে। এবং নারীরা তো সাহস দেখিয়েছে, সাহস নারীরা দেখিয়েছে ভোট দেয়নি। এদের সেটা। এবং এই যে নারীর আতঙ্ক, তাকে গৃহবন্দী করা হবে, তাকে সরিয়ে এনে ফেলা হবে, সে কিন্তু ভোটের দিনে একজন মানুষ একদিনের রাজা, সে তার সিদ্ধান্তটা নিয়েছে। আপনার আজিম কামরান চৌধুরীর আমি একটা বক্তব্য ইলেকশনে আগে শুনছিলাম আর কি, কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশে ভোট জরিপের সঙ্গে জড়িত। উনি একটা গ্রামের কথা বলছিলেন, তার এলাকার গ্রামের কথা। তার মনে হচ্ছিল যে আওয়ামী লীগের তরুণ প্রজন্ম যেটা গ্রামের, ওর কাছে কিন্তু 71 কিন্তু ওইরকম ইস্যু নাই মুহূর্তে। হ্যাঁ, এবং অনেকদিন ধরে নেতাদের বিচ্ছিন্ন, তারা বিচ্ছিন্ন অবস্থায় আছে, তারা কোনো কন্ট্যাক্ট নেই কারোর সাথে। তার তখন মনে হয়েছে স্থানীয়ভাবে টিকে থাকতে, ব্যবসা বাণিজ্য ধরে রাখতে তাকে বাধ্য হয়ে ভোটে যেতে হয়েছে তাদের। উনি ওনার গ্রামের কথা বলছেন। না, এরকম কিছু এলাকা আছে। আমি সেই কথাটাই তখন বলছিলাম যে কিছু কিছু এলাকায় তো সংকট হয়েছে, কিছু কিছু এলাকায় কিন্তু এটা হয়েছে, সব জায়গায় সম্ভব হয়নি, কিছু কিছু এলাকায় এটা হয়েছে। গ্রেনেড হামলার তারেক রহমান, আওয়ামনের তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, 10টা অস্ত্র মামলার তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এমনকি টাইম ম্যাগাজিনও ওইটা মনে করিয়ে দিয়েছে, সেটা তার নামটা উল্লেখ করেছে। কি মনে করেন নতুন তারেক রহমান? একদম শতভাগ সত্য কথা তো আমি আপনার অনুষ্ঠানে বলতে পারবো না।
এটা আমি আগে স্বীকার করে নিয়ে বলছি, তার মানে দর্শকদের সামনে আমি যে কথাটা বলবো আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটাও এক ধরনের সংকট, সব কথা বলা যাবে না। আমি 40 ভাগ হাতে রেখে 60 ভাগ কথাই বলবো। এটা পুরোটাই রাজনৈতিক, সে কারণে সেটি হচ্ছে যে ধরেন আজকে তারেক রহমান না হয়ে ঠিক যদি জামাত হতো, আমাদের আলোচনাটা কিন্তু অন্যরকম হতো। অন্যরকম হতো। হ্যাঁ, ওর একদমই অন্যরকম হতো। কারণ আমরা জানি জামাত কি কি করেছে, করতে পারে, তাই আলোচনাটা একদমই অন্যরকম হতো। কিন্তু এখন আমরা যে আলোচনাটা করব তারেক রহমানকে নিয়ে, আমরা জানি বিএনপির সাথে একদম শুরু থেকেই, জিয়াউর রহমানের সময় থেকেই এই জামাত বিএনপির সাথে যুগলবন্দী সবসময়। বিএনপির হাতেই জামাতের বাংলাদেশে গৃহপ্রবেশ ঘটেছে, রাজনীতিতে, সামাজিকভাবে, ব্যবসা বাণিজ্যে। একই সাথে কিন্তু জামাত বিএনপির সাথে সংসদে গেছে, গাড়িতে মন্ত্রীর পতাকা লাগিয়েছে। এবং শুধু এই সময়টাতে এসে বিএনপি আর জামাত মুখোমুখি ইলেকশন করেছে, যেহেতু আওয়ামী লীগ নেই। 2014 ইলেকশনেও কিন্তু বিএনপি জামাত একই সাথে ইলেকশন বর্জনের জন্য আগুন সন্ত্রাস করেছে। 2018তেও তারা একসাথে ছিল প্রকাশ্যে। 2024 5ই আগস্ট যে জঙ্গি হামলা হয়েছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গর্বের সাথে বলেছেন, তারেক রহমানরাও বলেছেন যে তারাও এই জুলাই জঙ্গি আন্দোলনে, জঙ্গি হামলায়, সন্ত্রাসী দখলবাজিতে তারা যথেষ্ট ভূমিকা রেখেছে সরাসরি, সর্বতভাবে, এবং তাদেরও প্রচুর হতাহত হয়েছে। তার মানে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে বিএনপিও ছিল। আজকে ক্ষমতার ভাগাভাগিতে বিএনপি আসন পেয়েছে, জামাত কম পেয়েছে, এছাড়া আর পার্থক্য কোথায়? বিএনপি মঞ্চে ভোটের প্রচারণায় তারেক রহমান কিন্তু ভোটের প্রচারণাও করেছেন। তো এখন আসছি যে ইলেকশনের পরে কি হবে। হ্যাঁ, আমরা আশা করছি যে আগে যে বলগুলো তিনি মিস করেছেন, এবার নির্বাচনের পরে তিনি নতুন করে বল যাতে মিস না হয় সেভাবে হয়তো ফিল্ডিংটা করবেন। হয়তো রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা নয়। রাজনীতিতে হয়তো গঠনমূলক কিছু পরিবর্তন আনতে পারেন। তিনি হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়াতে পারেন, তিনি হয়তো মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়াতে পারেন, তিনি হয়তো জনগণের পাশে এসে দাঁড়াতে পারেন, তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধানের পাশে এসে দাঁড়াতে পারেন। যদি সেটি তিনি করেন, তাহলে আজকে যদি মুক্তিযুদ্ধের চেতনার কেউ রাষ্ট্র ক্ষমতায় আসেন ভোটে জিতে, সেটিকে সাধুবাদ না জানানোর তো কিছু নেই। কারণ বঙ্গবন্ধু কন্যা তো কখনো ক্ষমতায় যাওয়া রাজনীতি করেননি। তিনি তো বলেননি যে ভোটটাকে বানচাল করে দাও, ভাঙচুর করে দাও, আগুন সন্ত্রাস করে দাও, ওরা যেভাবে ইলেকশন বানচাল করতে চেয়েছে। তো বঙ্গবন্ধু কন্যা নির্বাচন করতে চেয়েছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চেয়েছেন, তারা দেয়। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের যে ষড়যন্ত্র, সেটাকে তিনি বানচাল করতে চেয়েছেন। তিনি জনগণ বাংলাদেশের পক্ষে যেন রাষ্ট্র পরিচালিত হয় সেদিকে তিনি উদ্বিগ্ন ছিলেন। এখন যদি তারেক রহমান সাহেব বিএনপির পক্ষ থেকে যদি তারা আবারও সেই জামাত বিএনপি সেই যুগলবন্দি সুরে গান গাইতে শুরু করেন, সেটা জনগণের জন্য ভয়ঙ্কর হবে। আজকে ব্যক্তিগতভাবে তো বাংলাদেশ আওয়ামী লীগ বা আমাদের রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়ার কিছু নেই, সেই নির্দেশনা বঙ্গবন্ধু কন্যা দেবেন। আমরা রাজনৈতিক কর্মী হিসেবে সেটাকে অনুসরণ করব। কিন্তু একজন সংস্কৃতি কর্মী বা একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি কামনা করব যে বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে, যেটি আপনিও বলছিলেন, সেটি যেন বজায় থাকে। মানে সেটি খুব জরুরি। এবং নারীরা যেন সেই স্বাধীন সত্তা নিয়ে কাজ করতে পারে, যেটা বঙ্গবন্ধু কন্যা নারীদেরকে ক্ষমতায়িত করেছেন, সেই পরিবেশটা যেন থাকে। এখন যদি বিএনপি রাজনীতিতেও যদি জামাতের সুর বইতে থাকে, সেটি দুঃখজনক হবে। বিএনপির নেতা সালাউদ্দিন চৌধুরী একটা বক্তব্য শুনছিলাম, একটা কথা বলতে ভুলে গেছি। তবে আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, আমার
যখন তারেক রহমান বা বিএনপি যদি বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে সেই ইতিহাস মুছে দেয়, তারা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেয়, তারা যদি তাদের হাত ধরে যদি আবার সেই গ্রেনেড হামলার কুশীলবরা ফিরে আসে, কারণ তিনি যে গ্রেনেড হামলা করেছিলেন, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে, এবং সারা বাংলাদেশে একযোগে বোমা হামলা হয়েছে, সেগুলোর ব্যাপারে আমাদের বা আমার শঙ্কা কিন্তু কাটেনি। সেই ভীতি এবং সেই রাজনৈতিকভাবে সেটা গ্রহণ করার ক্ষেত্রে আমার এখনো দ্বিধা রয়ে গেছে। ৩৫ নম্বরের ব্যাপারে তো জড়িত সেটা, উনি নেতা কর্মীরা প্রকাশ্যে বলেছে, উনি কোনো এটা প্রতিবাদ করেন নাই। তারেক রহমান কথা দিলাম ধানমন্ডি দখল নিলাম, এটা তো সারা বিশ্ব শুনেছে। তো এখন ধরেন এই বিষয়গুলোর জন্য আমরা তো আর প্রকাশ্যে বলতে পারি না যে ওনার প্রতি আমাদের ক্ষোভ রয়েছে, এটা তো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। ডেফিনেটলি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে বা বঙ্গবন্ধুর প্রতি আমার যে আবেগ, সেই জায়গা থেকে তো আমি কোনোদিন ক্ষমা করব না। গ্রেনেড হামলার আসামি হিসেবে তিনি হঠাৎ করে বেরিয়ে গেলেন, কি করে বেরিয়ে গেলেন, কোন আইনের ভাগফোকর দিয়ে তিনি বেরিয়ে গেলেন, সেগুলো তো আমার কাছে গ্রহণযোগ্য নয়, আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এগুলোর প্রশ্ন তো মিটে যাবে না। আজকে ধরেন তিনি মানে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, সেখানে তো আর আমি গিয়ে বাধা দিতে পারছি না। কিন্তু আমাকে যদি বলেন যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় একজন জঙ্গিদের সাথে যোগাযোগ, জঙ্গিরা তার হাত ধরে বাংলাদেশে ঢুকেছে, এটা আমার মনের মধ্যে খচখচ থাকছে। আমি আশঙ্কা বোধ করছি বাংলাদেশ কোথায় যাবে। ধানমন্ডি ৩২-এর কি হবে, ধানমন্ডি ৩২-এর কথা মনে হলেই আমি তারেক রহমানের চেহারাটা দেখতে পাবো। এবং তিনি বাংলাদেশে ঢুকবার পর বঙ্গবন্ধুর ঘোষণা, বঙ্গবন্ধু ঘোষক, সেটাকে পাল্টে দেওয়া হয়েছে। তো সেগুলো আমাকে আরো বেশি আশঙ্কাগ্রস্ত করে। তো সব কিছু মিলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার তো খুশি হওয়ার একটিও কারণ নেই। এই নির্বাচনকেই তো আমি গ্রহণ করি না। আমাকে আপনি যদি প্রশ্ন করেন যে আমি কি আসলে নির্বাচন গ্রহণ করি কিনা, আমি তো এই নির্বাচনকেই গ্রহণ করি না, আমি তো এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। কাজেই এই নির্বাচনে কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, সেটাকে আমি কেন গ্রহণ করব? মানে আমি তো এটাকেই গ্রহণ করি না। হ্যাঁ, এখন ধরেন জামাতের জায়গায় তার বিষয়ে আমরা আলোচনা করছি, পার্থক্যটা এটা, আলোচনার টেবিলে বসে আমরা আলোচনা করছি। কিন্তু যদি আমাকে বলেন যে আমি কি আসলে এই নির্বাচন আমি গ্রহণ করি না, আমি প্রত্যাখ্যান করি। সেটাই। আজকে বিএনপি সালাউদ্দিন চৌধুরী এপির একটা প্রশ্নের জবাবে উনি বলেছেন, এপি প্রশ্নটা ছিল আওয়ামী লীগ ছাড়া ইলেকশনটা ইনক্লুসিভ কিভাবে হলো। উনি বলছিলেন আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ অফেন্স করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে, হুমকি দিয়ে দিলেন প্রথমে। এটা তো বিএনপির আসল চরিত্র। ওই যে একটা কথা আছে না, যে অনেক সময় আমরা জানি ঢিলটা কে ছুটবে, আমরা জানি যে বিএনপি ঢিল আগে ছুটবে। এই জন্য ধরেন আমি একটু ভদ্রতা করে কথা বলছিলাম এতক্ষণ, তা আপনি তো প্রশ্নটা করে ফেললেন। তো এখন দেখেন উনি যে কথাটা বললেন, এখন তো আমি বলতে পারি যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই জেএমবি, আনসারুল্লাহ, বাংলা ভাই, এই সমস্ত জঙ্গিদের কাদের মাধ্যমে এসছে, এবং এই জঙ্গিদের দ্বারা সংগঠিত যত জঙ্গি হামলা হয়েছে সেটার দায় কার? বিএনপির না? তাহলে বিএনপি কি দল হিসেবে জঙ্গি দল নয়? বিএনপি কি জঙ্গি দল হিসেবে বাংলাদেশের মানুষের কাছে হলি আর্টিজান সহ বিভিন্ন জঙ্গি হামলার জন্য কোনোদিনও মাথা নত করে ক্ষমা চেয়েছে? কোনোদিন বিএনপি রাজনৈতিক দলের নেতাদের কি কোনো বিচার হয়েছে? যাদের কি বিচার হয়েছিল তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বেরিয়ে এসেছে রাজার মতো। কোন আইনের ফাঁকফোকর দিয়ে কি বলে তারেক রহমান বেরিয়ে এলেন গ্রেনেড হামলা থেকে? স্বরাষ্ট্রমন্ত্রী বাবর বেরিয়ে এলেন কেমন করে? গিয়াস আল মামুন বেরিয়ে এলেন। কাজেই এখন বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে গ্রেনেড হামলার কথা, উদীচীর বোমা হামলার কথা, রমনার বটমূলে বোমা হামলার কথা, ময়মনসিংহ এর সিনেমা হলের কথা? সব কি ভুলে গেছে? কেউ ভুলেনি। কাজেই জঙ্গি দল হিসেবে বিএনপি কত বড়, বিএনপি কিন্তু
জামাত তাদের সাথে ছিল, কিন্তু সেই সময় রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল। কাজে জঙ্গি হামলায় এটা কিন্তু জামাতের ঘাড়ে যাবে না। জামাত জঙ্গি দল, কিন্তু সেই জঙ্গি দলকে, জঙ্গিকে সাথে নিয়ে বিএনপি ক্ষমতায় ছিল এবং তারেক রহমান এগুলোর একেবারে ওস্তাদ ছিলেন। মানে দাউদ ইব্রাহিমদের সাথে কারা মিটিং করেছে কি, এটা কি এখন বাচ্চা বাচ্চা লোকজনও জানে? কে কি জানে না? উইকিলিক্সের নথি থেকে কি আমরা কিছু জানি না? এই নথি কি এখন আমাদের হাতে হাতে নেই, আমাদের কাছে নেই? আছে তো। কাজেই যে নথিগুলো প্রকাশিত সারা বিশ্বের কাছে, তারেক রহমানকে সেখানে কি বলা হয়েছে? তাকে কি বলা হয়েছে গুড বয়? গুড বয় বলা হয়নি কিন্তু বিপ্রচ্ছদ। তো কাজেই তার মতো একজন এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, বাঙালির অবস্থা কি হয়েছে জানেন? ইউনূস একটা বাটপার, ইউনূস বাটপার থেকে যাইতো জামাতের কাছে, জামাতের থেকে গেছে তারেক রহমানের কাছে। আমরা কিন্তু ঘুরে ফিরে একই জঙ্গির মধ্যেই আছি। কি কি সংকট দেখছেন আগামীতে রাজনীতিতে? যদি আমাকে অতীত অভিজ্ঞতা থেকে বলতে বলেন, তাহলে বিএনপির অতীতের আচরণ কি ছিল? 2001-এ যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, তখন আমি শিল্পকলা একাডেমিতে চাকরি করি। তারপরে কিন্তু আমার চাকরি করা হয়নি আমার, কারণ আমার চাকরিটা যেহেতু আওয়ামী লীগের সময় হয়েছিল বঙ্গবন্ধু কন্যার মানে নির্দেশে, তো আমি আর চাকরি করতে পারিনি। তো আমাকেও দিয়ে উদাহরণটা দিলাম কেন, আমি তো একটা শিল্পী। তখন আমার ছবি কানে, তখন প্রথম চলচ্চিত্র মাটির ময়না বাংলাদেশের প্রথম ছবি যেটা কানে এন্ট্রি পেল, এবং ফরাসি সরকার আমাদের, আমি জয়ন্ত চট্টোপাধ্যায়, তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ, আমরা 4 জন আমন্ত্রিত কানে সরকারি সফরে। তো শিল্পকলা একাডেমিতে কিন্তু আমাকে পারমিশন দিচ্ছিল না। সেই সেলিমা রহমান তখন মন্ত্রী ছিলেন, আমাকে স্ট্যাম্প পেপারে মুচলেখা দিয়ে যেতে হয়েছিল। তো ওই যে বিএনপির যে মানে সময়, সেখান থেকে শুরু করে পরবর্তীতে আপনি দেখেছেন বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, তাদের সাথে ক্ষমতায় কারা ছিল? জঙ্গিরা ছিল, সন্ত্রাসীরা ছিল, এবং জামাত তো ছিলই। তো এখনো যে তারা থাকবে না তার নিশ্চয়তা আমি জানি না, এখনো যে ঠিক সেইভাবে চলবে না তার নিশ্চয়তা নেই। আমি তো বিএনপিকে বিচার করব আমার দেখা সেই সময় দিয়ে। আমি তো এখনই কিন্তু ধরেন 2026, তারেক রহমান এত বছর বিদেশে